এদিকে ডক্টর ইউনূসকে নিয়ে চলছেন নানান জল্পনা কল্পনা। দেশ থেকে তিনি যাওয়ার পর তাকে নাকি আর দেশেই আসতে দেওয়া হবে না। অন্যদিকে সেনাপ্রধান ও সমন্বয়করা ভয়ঙ্কর রূপে কেঁপেছে। শেখ হাসিনার কপাল খুলল, তাকে নাকি দেশে আনার গোপনে সিদ্ধান্ত হয়েছে। এবার বাংলাদেশের এক নতুন প্ল্যান, ভালোভাবে বলতে গেলে ইউনূস সরকারের নতুন প্ল্যান। তারা এবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে এবং প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে দিবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I hope everyone's having a great time because you're going to hear some fantastic speakers tonight. বিস্ফোরক এক ঘোষণা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে, পুরা রাষ্ট্রযন্ত্র মিলে ওনাকে বেজ্জতি করার চেষ্টা তো কম করে নাই। যতটুকু করতে পারছে তার 20 গুণ বেজ্জতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। কিছু লোক নিয়ে আসছেন যারা নাকি ওনার চেয়েও আনারি। শেখ হাসিনার ফেরার নির্দিষ্ট তারিখ সময় জানিয়ে দিলেন সজীব ওয়াজেদ জয়। দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? বাংলাদেশে চীন বেশ খানিকটা নীরব ভূমিকা পালন করলেও তারা এখন যে খেলা খেলতে চাইছে বা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে তারা যে প্রভাব বিস্তার করতে চাইছে অনেকখানি প্রকাশ্যে আসতে শুরু করেছে। কেন চীন মরিয়া হয়ে উঠেছে, কি উদ্দেশ্য, যে বিশেষ বিমান পাঠাতে চায়, কি হতে যাচ্ছে দেশে, এগুলো নতুন করে আবার এক কোটা সংস্কার আন্দোলন সামনে আসতে যাচ্ছে। নতুন করে দানা বাঁধতে যাচ্ছে এই আন্দোলনটি, সারা দেশে তারা আন্দোলনের ডাক দিতে যাচ্ছে। আন্দোলনে নামবে আপনার জন্য, সিন্ডিকেট এখনো আপনি ভাঙতে পারেন নাই, তাহলে আপনাকে কিসের জন্য বসানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে? এখানে আবার দেখুন যে সাধারণ মানুষরা রাজপথে নেমেছে এবং তারা কিন্তু র্যালি করতেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং তারা কিন্তু একটা কথাই বলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সৈয়দ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করবো, সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ইউনূসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে, পুরা রাষ্ট্রযন্ত্র মিলে ওনাকে বেজ্জতি করার চেষ্টা তো কম করে নাই। যতটুকু করতে পারছে তার 20 গুণ বেজ্জতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। কিছু লোক নিয়ে আসছেন যারা নাকি ওনার চেয়েও আনারি। আল্লাহ চালায়, এই তো যা চলছে এটা আল্লাহ চালাইতেছে। যে দেশটা ঠিক পথে যাচ্ছে না, আপনি সাংবাদিক হিসেবে তো ন্যাচারালি আপনার দৃষ্টিকোণ হবে অন্যরকম। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি উনি রাজনীতিবিদ আর আমি সাংবাদিক, দুই পেশায় হলে যে দুজনের উপলব্ধি ভিন্ন হবে তেমন নাও হতে পারে, তেমন নিশ্চয়তা নেই। আচ্ছা, যখন বৃষ্টি হয় না তখন সাংবাদিকের গায়ে লাগলে রাজনীতিবিদের গায়েও লাগে। এই দেশে একই তো জায়গায় থাকি আমরা, উপলব্ধিটা একই রকম। তো আমি ওনার সঙ্গে খুব একটা দ্বিমত কিন্তু করবো না। আমি মনে করি যে ওনারা যে খুব ভালো দেশ চালাচ্ছেন তা না, এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ওনারা যা কাজকর্ম করছেন, এখানে আমার কাছে মনে হয় যে কাজের চেয়ে অকাজই বেশি হচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখবেন ছাত্ররা যারা এই আন্দোলনের মানে নেতৃত্ব এবং কৃতিত্বের দাবিদার স্বঘোষিত নিজেরাই বলে ওনারাই নাকি সব করেছেন। ঠিক আছে, বলুক, বাচ্চা মানুষ বলুক, সমস্যা নেই। তো তারাও যে জিনিসটা চায় তার সঙ্গে কিন্তু এই সরকার তাল মেলাতে পারে না। যাদেরকে এই সরকার নিজেরাই বলে আমাদের প্রথম এমপ্লয়ার, তারা এমপ্লয়ারদের সঙ্গেও তারা তাল মেলাতে পারে না। আর আমরা জনগণ তো কেউ না, জনগণ তো দুধ ভাত, তাই না? আমাদের তো আমরা কি বলি কি না বলি কেউ পাত্তা দেয় না। কিন্তু আমি কতগুলি এক্সাম্পল দিই আপনাকে। দেখবেন ছাত্ররা প্রায় বলে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। কিন্তু তাদের একটা মুখস্থ সংস্কার তাহলে গুরুত্বপূর্ণ। তো সংস্কারের নামেই বা কি হচ্ছে? সংস্কারের নামে কি হচ্ছে?
ওই দিন দেখলাম, এখন এটা ঘোষিত হয় না, কিন্তু জানা গেল এই দেশটাকে নাকি 4টা প্রদেশে ভাগ করবে। হ্যাঁ, 4টা প্রদেশে পুরানো। আচ্ছা ভাবেন তো একটা জিনিস, 4টা প্রদেশ না, 4 জায়গায় 4টা সংসদ, প্রাদেশিক সংসদ তো হবে একটা, সব তো এক জায়গায় হবে না, ওই জায়গায় হবে 4টা সংসদ, 4টা স্পিকার, 4টা মুখ্যমন্ত্রী, তারপরে আপনার 2টা ইলেকশন, একটা আপনার প্রাদেশিক পরিষদ, একটা জাতীয় পরিষদ। ভাবেন আপনি দেশটা কতটুকু। দেশের জনসংখ্যা যতই হোক, প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না। কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলো প্রদেশ আছে, এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা, অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা। গোয়া জনসংখ্যাই নাই, এটা প্রদেশ তো প্রদেশ। তাহলে কি কারণে এটা হয়? এটা হলো ভৌগোলিক কারণে হয়। এটা জনসংখ্যার ভিত্তিতে হলে সব প্রদেশ সমানিত, তত হয় না এখানে। তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোনো মিল নাই, গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই, 14-15টা ভাষা। তো আমাদের একটা কালচার, একটা ভাষা, তার মধ্যে আপনি 4টা প্রদেশ করবেন। আবার দেখুন সাখাওয়াত সাহেব বলছেন না 5টা প্রদেশ করতে হবে, এটা করে উনি আবার লেখাও লিখে ফেলেছেন 5টা প্রদেশ। এর আগে শুনছিলাম 2013 সালের দিকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে 17টা প্রদেশ লাগবে। তার আগে 2010 সালে শুনছিলাম এরশাদ সাহেব বলছিলেন 7টা প্রদেশ লাগবে, তখন 7টা বিভাগ ছিল, এই যে উনি 7টা প্রদেশ লাগবে। তো এগুলি কি তুগলুকি কাণ্ড? এরশাদ সাহেব যেটা 2010 সালে বলে গেছেন, সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে 2024 সালে এসে বিপ্লবের নামে। এরা করবে সংস্কার, এদের মাথার মধ্যে কিছু আছে, নতুন কিছু আছে। আপনি দেখবেন ছোট বাচ্চাদেরকে যদি আপনি একটা ভূত আঁকতে বলেন না, ওরা দেখবেন কাগজ কলম নিয়ে এমন কিছু একটা আঁকবে, এটা একদম মানুষের মতোই, খালি সাইজে একটু বড়, আর হয়তো 2টা চোখের জায়গায় 3টা চোখ, 2টা শিং, বড় বড় দাঁত, এইগুলো। তারা কিন্তু বাইরে যাইতে পারবে না। কারণটা কি? ওদের কল্পনার দৌড় ওই পর্যন্ত। তারা কিন্তু কল্পনাটাকে একটু বিবর্ধিত করে আঁকে। ওনাদের অবস্থা হচ্ছে ছোট বাচ্চার মতো। তো এই প্রদেশ যে মাথার মধ্যে ঢুকছে, একটা কিছু নতুন কিছু দিতে হবে, যেটা নিয়ে আলোচনা হয়। তো দিয়ে প্রদেশ, এখন একজন বলছে 7টা, একজন বলছে 17টা, একজন বলছে 5টা, তাহলে আমরা 4টা রাখি, হইল। তো এইগুলি সংস্কার, কিন্তু এটা কাদের দাবি? ছাত্রদের দাবি, এবং ছাত্রদের দাবি করে এইভাবে ফলো করতেছে। আরেকটা সংবিধান সংস্কার করছে, ধর্ম নিরপেক্ষতা নাই, খুব ভালো নাই। তারপর রাষ্ট্র ধর্ম নিয়ে কি করে? তাতে কিছু বলে না। রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আওয়াজ দেয় না। কেন আওয়াজ দেয় না? প্যাদানির ভয়ে, জাস্ট প্যাদানি খাওয়ার ভয়ে, ভয় পাইছে এদেরকে। আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আরেকজন আমাদের যে মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার, 21 বছরে নাকি হবে, সংসদ সদস্য হবে, থিরি দিতেছে। আবার আরেকজন বলতেছে 10% তরুণকে নমিনেশন দিতে হবে। কি কারণে? এদেরকে খুশি করার জন্য। নির্বাচন কমিশন যারা সংস্কার করতেছে, এখনো কাউকে কাউকে যদি কিন্তু দিয়ে শেখ হাসিনার রেজিমের পক্ষে কথা বলতে দেখি, মানে খুব অবাক হই। মানে একটা কথা প্রায় বলি যে জুলাই অগাস্টেই শেখ হাসিনা দানব হয়ে উঠেছেন, এটা একেবারেই ভুল। যারা জুলাই অগাস্টে যা হয়েছে সেটাকে কেন্দ্র করে তাদের ক্রেডিট ক্লেম করতে চান, তারাই মূলত এই কাজটা করেন। শেখ হাসিনা দানব হয়েছে বহু আগে থেকে, ক্রমাগত হতে হতে সেটার ইন্টেন্সিটি বেড়েছে। সময়টা 2011 সাল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানে ৫৫ সংশোধনী করার পর থেকে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতা ধরে রাখবেন। তখন থেকেই সে স্টার্টেড এভরিথিং। সম্প্রতি একটা রিপোর্ট আমাদের কারো কারো চোখের সামনে এসছে, এটা ইনফ্যাক্ট টিআরটি, টার্কিশ একটা সংবাদ মাধ্যমে আসলো, সেখান থেকে আমাদের দেশের পত্রিকাগুলো এটাকে ট্রান্সলেট করে পাবলিশ করেছে। মানে মায়ের সন্তানদেরকে দূরে রাখা এবং তাদেরকে মায়ের স্তন পান করানো থেকে দূরে রেখে ঠ্যাক দিয়ে তাদের উপরে চাপ তৈরি করা এবং তথ্য বের করা, স্বীকারোক্তি আদায় করা, এসবের চেষ্টা হতো। এবং এগুলো জুলাই আগস্টের ঘটনা, এগুলো অনেক আগের ঘটনা, অনেক আগে থেকে আসলে এগুলো হয়। সো আমাদের এগুলো আসলে আমাদের ইতিহাসের পার্ট হিসেবে রাখতে হবে। আমি কিছু অংশ পড়ছি। তদন্ত কমিশন বলছে নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে। এটা হচ্ছে আমাদের মূল বিষয় যে তদন্ত কমিশন সেটা রিপোর্টে। তার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে 2023 সালে।
এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে। গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল। একজন প্রেগন্যান্ট উইমেনকে তার সন্তান সহ রাখা হয়েছে এবং প্রেগন্যান্ট উইমেনকে পেটানো হয়েছিল। কমিশনের প্রতিবেদনে বলা হয় এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কমিশন বলছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারে এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দী করে রাখা হয়েছিল। আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধাসামরিক বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই বাহিনীটিকে বিলুপ্ত করে দেওয়ার আলাপ ছিল, কিন্তু কেন যেন সেটা এখনো চাপা পড়ে গেছে। এটা আসলে উচিত আমরা মনে করি। অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল। আমি জায়গাটা আবার পড়ি। এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল। বিস্তারিত আর কিছু পড়ার দরকার নেই, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম। শেখ হাসিনা হত্যা করেছে, মানুষকে গুম করে রেখেছে, পিটিয়েছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে এবং সন্তানকে মায়ের দুধ খেতে দেওয়া হবে না এই ট্যাগ দিয়ে বাবাকে চাপ তৈরি করা হয়েছে। তার মানে সন্তান সহ নিয়ে আসা হয়েছে, দেখতে দেওয়া হয়েছে। আমরা প্রায় মধ্যযুগীয় বর্বরতার কথা বলি না, সেই রকম একটা সময় এখানে নেমে এসেছিল শেখ হাসিনার সময়। আমরা মনে রাখবো এগুলো আমরা ডকুমেন্ট করব এবং অবশ্যই এগুলোর সবগুলোর বিচার করতে হবে, মানবতা বিরোধী বিচার। এটা আমাদের নিশ্চিত যদি আমরা করতে না পারি, বাংলাদেশে আর কোনোদিন কোনো ইনসাফের আলাপ, ন্যায় বিচারের আলাপ হতে পারে না, ফুল স্টপ। এই বিভৎস অপরাধগুলো যদি বিচার না হয়। আরেকটা কথা যেটা বলছিলাম, যে প্রায়ই বলছি, এটা ক্রমাগত বলে যেতে হবে, শেখ হাসিনা দানব জুলাই আগস্টে বৃষ্টির মতো গুলি করে মানুষ হত্যার মাধ্যমেই হন নাই। আমাদের ইতিহাসে এই জিনিসটাকে খুব জোর দিয়ে ডকুমেন্ট করতে হবে। তারপরে এন্টায়ার জার্নিতে এই যে গুমের যে কমিশন, তারা যে পরিমাণ গুমের তথ্য, তারা 1600-র কথা বলেছেন, এই সংখ্যাটা 3000-এর বেশি হবে বলে তারা বলছেন। তারা প্রাথমিকভাবে এটুকু জানিয়েছেন তাদের বিস্তারিত তথ্যে। এই মানুষগুলো জীবনে যে অবর্ণনীয় কষ্ট ডেকে এনেছেন, তারা কেউ আর ফিরেই আসেননি, কেউ ফিরে এসেছেন কয়েকদিন, কয়েক মাস বা বছর, 2 বছর, 3 বছর, 7-8 বছর পরও কেউ কেউ ফিরে এসছেন। কেউ ইভেন কয়েক ঘন্টাও গুমছিলেন। মানে আমাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে কারো সন্তান কয়েক ঘন্টা গুম থাকা, কয়েকদিন গুম থাকা, এর চেয়ে বিভৎস কিছু হয় না। গুম হত্যার চাইতে খারাপ অপরাধ, হত্যার চাইতে খারাপ অপরাধ। আমি আগেও হয়তো কোনো ভিডিওতে বলেছি, কথাটা আমার খুব বলা হয়। কোটা মুভমেন্ট 18 সালে যখন হচ্ছিল, তখন কোটা মুভমেন্টের সময় 3 জন স্টুডেন্টকে গ্রেফতার করা হয়েছিল তেজগাঁও এলাকা থেকে, আমি ভুল না করে থাকলে। তারা কয়েকদিন গুম ছিল। এরপর যখন তাদেরকে আদালতে প্রডিউস করা হয়, তাদের বাবা মায়ের মুখে আনন্দ দেখা গিয়েছিল। মানে একটা রাষ্ট্রকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল অসভ্য দানব শেখ হাসিনা, যে অকারণে ভুলভাবে বিনা অপরাধে জেলে যাচ্ছে সন্তান, তারপরও বাবা মায়েরা খুশি হয়েছে, কারণ ওকে আমি পেলাম, ও গুম হয়ে যায় নাই। এই বাংলাদেশ তৈরি করেছিল শেখ হাসিনা। আর এই যে মায়ের সন্তানকে তার দুধ থেকে বঞ্চিত করার মাধ্যমে পিতার উপরে চাপ তৈরি করে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ তো না আসলে, এগুলো চাপ দিয়ে এক ধরনের স্বীকারোক্তি আদায়ের চেষ্টা, এগুলো হয়েছে। ইয়াস, এতটাই অসভ্য বর্বর ছিলেন তিনি। সুতরাং সারা সময় আওয়ামী লীগের পক্ষে থেকে শেষ মুহূর্তেও যারা শেখ হাসিনার বিরুদ্ধে গেছেন, তাদের একটু স্মরণ করা দরকার হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড 11 সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে কি হয়েছে। যারা নাকি এই ধরনের কথা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের বাপ, আমি তাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলি, সুখবর। সেটি হচ্ছে আপনাদের জন্য একটি বাপ উপহার আসতেছে আমেরিকা থেকে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আপনার মোদি যে আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার হোয়াইট হাউসে যে একটা মিটিং রাখলো, কিংবা ডোনাল্ড ট্রাম্প যে মোদিকে ইনভাইট করলো, আপনি বুঝতেছেন? আমি বলি নাই যে মোদির সাথে আপনার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সম্পর্ক আগে থেকে কিন্তু ভালো। আর অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেখতে পারে না। আপনি বুঝতেছেন কতগুলা নেগেটিভ দিক। অতএব যারা নাকি বলেন যে আওয়ামী লীগকে আপনারা বাংলাদেশে আসতে দিবেন না, আর হচ্ছে আপনারা নির্বাচনও করতে দিবেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে না। কারণ আপনারা ফার্স্টে কোঠা নিয়ে কি করছেন না করছেন বাংলাদেশ সবাই জানে।
মানে কোটা ছিল একটা বাহানা মাত্র। আপনাদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন করা এবং নিজেদের সরকারে আপনার চেয়ারে বসানো, এটা ছাড়া কিছু না। তো আপনাদেরও বাম্বু পিছনে আসতেছে। আর শেখ হাসিনাকেও আপনার ডোনাল্ড ট্রাম্প ফিরিয়ে দিবে। সে আপনার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন? সেই সাহস আছে? আপনার 14 গোষ্ঠী সাহস আছে? আমি আপনাকে বলতে চাই, আপনাদের 14 গোষ্ঠী সাহস আছে? পশ্চিমা দেশের সাথে পারবেন? লড়ে উঠতে পারবেন? ডিফেন্সে এত বড় ক্ষমতা আছে? নাই। অতএব কুল হন। কেমন? বাস্তবতা বুঝতে শিখে। এটা একটা দেশ, এটা কোনো ফাজলামোর জায়গা না। বাংলাদেশের সাবেক নয় প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার একটা কথা কিংবা একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। তবে এটা আরো প্রকাশ হয়ে যাবে যখন নাকি আপনার ভারতের নরেন্দ্র মোদী আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে আপনার একটা মিটিং করবে। সেই মিটিং এর পরে আরো কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আপনার শেখ হাসিনা বাংলাদেশে কি সাবেক হয়ে ফিরবেন নাকি আপনার বর্তমানও তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন। এটা শুধু সময়কালের অপেক্ষা মাত্র। শেখ হাসিনাকে দেশে আনার জন্য কয়েকদিন পর দেখবেন যে এদেশের জনগণ আন্দোলনে নামছে। মানে যারা শিক্ষার্থী ছিল না, শিক্ষার্থীদের বাবা মা, তারাই দেখবেন কিছুদিন পর আন্দোলনে নামছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য। ইতিমধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি, দেশের আপনার যে হাল অবস্থা, এগুলো যদি আপনি বিবেচনা করেন, বিগত 15 বছর শেখ হাসিনার শাসনামল যদি বিবেচনা করেন, তাহলে আপনি অবশ্যই মন থেকে বলতে বাধ্য হবেন যে আসলে আমরা আগেই ভালো ছিলাম। এগুলো এখন দেশের প্রায় 80% মানুষ এই কথা বলতেছে। এখন যদি আপনি আমাকে বলবেন যে 80% মানুষ কিভাবে, আমি এরকম মানুষ দেখছি যারা আপনার বিএনপি করতো, খাঁটি বিএনপি, তারাও বলে যে ভাই বর্তমান যে দেশের অবস্থা, আমরা মনে করি যে শেখ হাসিনাই ভালো ছিল। এরকম পরিস্থিতি হবে আমরাও দেখতে চাইনি। ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ কমে গেছে, বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ধস করেছে, বাংলাদেশে ইতিমধ্যে আপনার মানুষের ইনকাম কমে গেছে, ট্যাক্স এগুলো বৃদ্ধি হয়েছে। মানুষ যদি ইনকামই না করতে পারে এগুলো কোথা থেকে দিবে? আর শেখ হাসিনাকে তারা এমনই নেত্রী মনে করে যে উনি সকল দেশের সাথে কমিউনিকেশন করে যার সাথে যেভাবে চলার দরকার সবার সাথে সেইভাবে সম্পর্ক বজায় রেখে উনি এই রাষ্ট্রটি পরিচালনা করতে একদম দক্ষভাবে। কিন্তু ভালো মানুষের শত্রু থাকে, এটাই স্বাভাবিক। সে আপনার একটা পাপ দিলেও দোষ হয়, সে আপনার কিছু না করলেও তার দোষ হয়। এরকমটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগের সময় অনেকে আবার জুলুমের শিকার হয়নি, অবশ্যই হয়েছে, হয় না যে এটা আমি অস্বীকার করি না। কিন্তু সকল কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন কি যে উনি সকল কিছুকে একটি জায়গার মধ্যে খাঁচায় বন্দি রেখে উনি এই রাষ্ট্রটিকে আপনার কঠোরভাবে মানে একদম আপনার হার্ট লাইনে গিয়ে উনি রাষ্ট্রটি পরিচালনা করে একটি উন্নতশীল বাংলাদেশে উনি রূপ দিয়েছেন শেখ হাসিনা। এটি এদেশের জনগণ মনে করে। এখন আমি আপনি কি মনে করি না করি সেটা বিষয় না, কিন্তু এদেশের জনগণ, খেটে খাওয়া জনগণ, আর বিশেষ করে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদেশের খেটে খাওয়া জনগণ এবং এদেশের সাধারণ মানুষ, যারা কিনা আপনার আওয়ামী লীগের দুঃসময় সবসময় পাশে থাকে এবং কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার শেখ হাসিনার এবং কি আওয়ামী লীগের দুঃসময় তারা দলের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আজকে দেখবেন যারা আপনার চাঁদাবাজ, যারা সন্ত্রাস, যারা আপনার চাঁদা তুলে খাইতো, যারা দলের নাম ব্যবহার করে চলতো, যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আজকে দেখবেন তারা একটা দলের কর্মীর খোঁজ খবরও কিন্তু তারা নেয় না। আমি মনে করি সেই নেতৃত্বের পরিবর্তন আনতে হবে এবং কি এদেশের জনগণ বলবে যে শেখ হাসিনাকে অবশ্যই আপনারা বাংলাদেশে আনেন। আর আমি বলবো শেখ হাসিনাকে আনার পূর্বেই কমিটমেন্ট দেওয়া উচিত যে আপনি আপনার দলের অনেক নেতাদেরকে বাদ দিতে হবে, তাদেরকে মাইনাস করে নতুন মুখ এনে এই রাজনৈতিক দলকে আবার সুসংগঠিত করতে হবে, যাতে করে এদেশের মানুষ, কারণ এদেশের মানুষ জানে কারা আওয়ামী লীগের যে প্রধান অনেক মানুষগুলো ছিল যারা তারা আপনার এদেশের মানুষের সাথে ঠাট্টা মস্করা করতো। ওই যে এক ওবায়দুল কাদের, আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনোকে পছন্দ করি না, কয়েকদিন পরে পরে বলতো আপনার খেলা হবে, এটা হবে, সেটা হবে, মানুষ এগুলো তো বিরক্ত হতো। এরকম আরো অনেক নেতা আছে, তাদেরকে মাইনাস করতে হবে দল থেকে, যারা তেগি, যারা অরিজিনালি আওয়ামী লীগের দলের সন্তান, তাদেরকে আপনার সেই পদে আপনার অলঙ্কিত করতে হবে, তাদের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে। আমি কেন বলি যে দেশের মানুষ অবশ্যই শেখ হাসিনার রাজনীতি দেশে চায় এবং কি সেটি ভালোভাবেই চায়। আমি জানি কিছুদিন পর আপনি দেখেন যে দেশের জনগণ আন্দোলন নামবে শুধু শেখ হাসিনাকে আনার জন্য। দেশের যে পরিস্থিতি না, শেখ হাসিনাকে ছাড়া এই রাষ্ট্র আপাতত কেউ আপনার আগের অবস্থায় নিয়ে যেতে পারবে না, আমি এটা মনে করি। সামনে দেখেন এই দেশের জনগণ রাস্তায় নামবে শুধু শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বহাল করার জন্য। কিসের নির্বাচন, কিসের আপনার ইলেকশন কথা আপনারা বলেন? এদেশে কোনো ইলেকশন হবে না 29 সালের আগে। 29 সালে আপনার নির্বাচন হবে বাংলাদেশে, এর আগে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। আপনি দেখেন না দেশের জনগণ কি করে সামনে, দেশের যে 12টা বেজে গেছে না, এই জনগণ এগুলো দেখবেন রাস্তায় নামবো শেখ হাসিনাকে আনেন। এখন বলেন না যে নিজের পায়ে নিজে আমরা কুলাল মারছি, শেখ হাসিনাকে আমরা করে মানুষ আস্তে আস্তে সব বুঝবে, দেখবেন সব বেরিয়ে আসবে। সমন্বয়করা যে দান্দা শুরু করছে না, তাদের এই আন্দোলনটা ছিল পুরোটা দান্দা শুধু আপনার টাকা ইনকাম করার জন্য। বাস্তবে কিন্তু তাই হয়েছে, দেখেন বাস্তবে তাই হয়েছে। এই জন্যই মানুষ বলে যে শেখ হাসিনাকে আমরা চাই। আমি বলবো যে শেখ হাসিনার রাজনীতিকে এবং দলকে সুসংগঠিত করতে হলে অবশ্যই নেতৃত্বের পরিবর্তন আনতে হবে। নেতৃত্বের পরিবর্তন আনতে পারলে আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে বলে আমি মনে করি। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে নিজেদের ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবে দলের প্রতিক্রিয়া সহ আরো অনেক বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন মিস্টার আলমগীর। আমি বিবিসি বাংলার এই সাক্ষাৎকারটি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সাক্ষাৎকারটি একটা বাংলাদেশের ইতিবাচক রাজনীতি বা রাজনৈতিক দলের নেতার কিংবা মহাসচিবের যা হওয়া উচিত, যেমন হওয়া উচিত সেটি হয়েছে। আমি প্রশংসা করছি এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুন্দর করে বলেছেন যে সরকার নিরপেক্ষ থাকতে হবে, সবার সমান সুযোগ থাকতে হবে, কিন্তু অবস্থার দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সমান সুযোগ থাকছে না। অর্থাৎ বিএনপি ইতিমধ্যে টের পেয়ে গেছে যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, কিংবা বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য তো নেই, বিএনপির জন্য নির্বাচনের সমান সুযোগ থাকবে না কিংস পার্টির কারণে। এবং এই যে নির্বাচনের যে সময়টি কিল করা হচ্ছে, এটি কিংস পার্টির প্রস্তুতির জন্য। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমৎকার ভাবে বলেছেন যে ইউনূস সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। একই সাথে এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের প্রধান প্রতিপক্ষ আরেকটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সুস্পষ্ট মতামত দিয়েছেন। তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন যে আমরা নিষিদ্ধ করার কে, জনগণ নিষিদ্ধ করবে। এটি কিভাবে হবে? ভোটের মাধ্যমে। জনগণ যদি আওয়ামী লীগকে পছন্দ না করে তাহলে আওয়ামী লীগ বাদ পড়ে যাবে। দেখুন, একটা প্রধান রাজনৈতিক দলের ভাষ্য এমন, অথচ ঢাল নেই, তলোয়ার নাই, এক নিধিরাম সরকার ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে, ও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে। ইতিমধ্যে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ভ্রাতৃ প্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে গাজুরি করে। আওয়ামী লীগ পজিটিভ ধারায় ফিরুক, বিএনপি পজিটিভ ধারায় ফিরুক, আমরা কিন্তু দেশের সাধারণ মানুষ এটি চাই। রাজনীতি যদি পজিটিভ ধারায় না ফেরে, 54 বছর কেটে গেছে, আরো 54 বছর কাটবে, দেশের উন্নতি হবে না, দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে না। দর্শক, খেলা নিশ্চয়ই বেশ ভালোই জমেছে এবং জমবারই কথা, আমরা এটি অনেক আগে থেকে বলে আসছি, কিন্তু তা প্রকাশ্যে এসেছে, প্রকাশ্যে আসতে শুরু করেছে। বৈষম্য বিরোধীরা, সমন্বয়করা এখন জিয়াবাদও মানতে চান না, তারা মুজিববাদের মতন জিয়াবাদকে ছুঁয়ে ফেলতে চান। তাদেরকে তো আর কোনো মতবাদে বিশ্বাস কেউ বলেনি, তাদের নিজস্ব একটা মতবাদ থাকতে পারে, কিন্তু কি সেই মতবাদ? তারা তো আমাদের ৭১ চেতনাকেও পরিপূর্ণরূপে ধারণ করতে চান না, ৭১ মতবাদকেও তারা স্বীকার করতে চান না, ৭১ উপরে তারা ২৪কে স্থান দিতে চান। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, যিনি বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তার আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছেন সেটি একটু খুব ছোট করে আপনাদেরকে জানিয়ে দিই আগে। তিনি বলছেন বুধবার একটি অনুষ্ঠানে, তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না, দেশে সবার উপরে জনগণ থাকবে, জিয়াবাদ বা মুজিববাদও আর চায় না। তিনি বলছেন যে দেশে বিভাজনের রাজনীতি চলবে না, দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। বর্তমানে জিওপলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে, একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে। তার মানে কি? তারা সবকিছু বাদ দিয়ে তারা তাদের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছে। আচ্ছা, বুঝলাম যে তারা মুজিববাদে ছুড়ে ফেলতে চেয়েছে, মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে চেয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকে তারা নানান ধরনের আখ্যা দিয়ে তারা সেগুলো ছুঁড়ে ফেলতে চেয়েছে, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলছে। কিন্তু এখন জিয়াবাদ, তার মানে কি? যে কথাগুলো এতদিন আমরা বলে আসছি যে -2 ফর্মুলা বাস্তবায়ন চলছে, বাস্তবায়নের প্রক্রিয়া চলছে, সরকারের পৃষ্ঠপোষকতাতে তারা সেই পথেই যাচ্ছে বা সেটাই বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে। আচ্ছা, তিনি যে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না, দেশে সবার উপরে জনগণ থাকবে, জনগণ তো সবার উপরে, জনগণের কথাই সবাই বলে, কিন্তু আদর্শিক বিভাজন থাকবে না, এটি কেমন কথা? পৃথিবীর কোন দেশে আদর্শিক বিভাজন নেই? রাজনৈতিক দল করতে গেলে তো অবশ্যই কোনো না কোনো আদর্শকে সামনে রেখে করতে হবে। হয় লেনিনবাদ, মার্ক্সবাদ, মুজিববাদ, জিয়াবাদ, নেহরুবাদ কিংবা গান্ধীবাদ, থাকবে তো কিছু একটা। এটা কোন ধরনের কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না, তাদের রাজনৈতিক বিচক্ষণতা যে কোন লেভেলে এইসব কথাবার্তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। আর তারা প্রমাণ করতে চাইছে যে জনগণ তাদের সঙ্গে, জনগণ যে সবার সঙ্গে বা যার যার সঙ্গে, এটি তো সবাই বলে আসে। এই জনগণ যে তাদের সঙ্গে রয়েছে তার পরিমাপের ব্যারোমিটারটা কি? খুব অদ্ভুত একটা বিষয়। আবার এদিকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা ছাত্র সমন্বয়ের অন্যতম আসিফ মাহমুদ একই দিনে বুধবার তারুণ্য উৎসব নামে একটি অনুষ্ঠানে ভিকারুন নাসির মনু স্কুলে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার মধ্যে তিনি বলছেন, ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন, যেভাবে তরুণ প্রজন্ম গণঅভ্যুত্থানে অবদান রেখেছিল, সংস্কার সফল করতে তাদেরকে সেইভাবে অবদান রাখতে হবে। অর্থাৎ তিনি কি আরো একটি গণঅভ্যুত্থানের কথা বলছেন? তিনি কি আরো একটি গণ আন্দোলনের কথা বলছেন? জুলাই আগস্ট গণ আন্দোলনের মতন এত সহজ? মানুষ বারবার আপনাদের কথায় প্রাণ দেবে, রক্ত দেবে? মানুষ ঠকেছে তো, যা বলতে চেয়েছিলেন এখন এসে সব নিজেদের মতো করে পাওয়ার চেষ্টা করছেন।
সমন্বয়কারী সব, আর কেউ কিছু নয়। সমন্বয়কের যে দল আসে যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেটাই সব, এর বাইরে আর সব মিথ্যে। এর বাইরে আর কেউ কিছু বললে সেটি বিভাজনের আখ্যা দেওয়া হচ্ছে। সংস্কারের নাম করে একটি পক্ষ তারা নিয়েছে সরকারে থাকা অবস্থায়, এটা তো কোনো অবস্থাতেই পারে না। বিএনপি বলেছে যে সংস্কারের পক্ষে কথা বলতে হয় বা যে কোনো পক্ষে কথা বলতে হয়, তাহলে সরকারি উপদেষ্টা পদ ছেড়ে আপনারা কথা বলুন। তারা সরকারে থেকে সব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলবে, যে কোনো একটা পক্ষ নিয়ে তারা এটাই করতে হবে, নইলে সব জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় আমরা একের পর এক পাচ্ছি। তারা যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে, যদি হয়েই থাকেন শেখ হাসিনা ফ্যাসিবাদী, তাদের সাথে কোনো পার্থক্য নেই, ন্যূনতম কোনো পার্থক্য নেই, বরং তার চেয়ে ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি এখন তাদের মাঝে। সমন্বয়কদের জন্য খুবই খারাপ কিছু সংবাদ আমার আজকের এই ভিডিওতে থাকছে। গেল কয়েকদিন যাবত আমি কিন্তু নিউজগুলো ধারাবাহিকভাবেই করছি। অনেক বাড়িঘরের ওয়ালে লেখা হচ্ছে একদম সমন্বয়কদের বাড়ির দেয়ালে গিয়ে যে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুতি নেই অথবা প্রস্তুত হও। তো এগুলো দেখে অনেকে হালকা নিচ্ছে, কিন্তু আজকে আপনাদেরকে যে তথ্য আমি উপস্থাপন করতে যাচ্ছি, মোটামুটি মৃত্যুর কাছ থেকে ফিরে আসছেন একজন সমন্বয়ক। ইভেন এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় একটা গ্যাং হামলা ছিল। দাবি করা হচ্ছে যুবলীগ, ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের দুর্বৃত্তরা এই কাজ করছে, এমনটাই অভিযুক্ত মানে যিনি আহত হয়েছেন তাদের বক্তব্যটা এমনই। গেল 21শে জানুয়ারি রাত 11টা, মোটামুটি প্রত্যন্ত অঞ্চলে 11টা, মানে অনেক রাতই, মহিলা কলেজের সামনে দাঁড়িয়েছিল আপনার নুরুল ইসলাম শহীদ। তিনি রাজশাহীতে যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানে 17 জন প্রধান সমন্বয়কের একজন সমন্বয়ক হচ্ছে এই শহীদ। তো তিনি ওইখানে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছিলেন। এমন সময় আচমকে একটা টিম আসে, 10 থেকে 15 জন ছিল সেই টিমে। কথাবার্তা নেই, এসেই তাকে লাঠি এবং রড দিয়ে বেধড়কভাবে পিটায়। শরীরের প্রতিটি স্পর্শকাতর অঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাকে ব্যাপক মারধর করা হয়। তো আপনার মারাত্মকভাবে আহত করে মরে গেছে, ভাইবা ফালাই দিয়ে যাওয়ার পর আশেপাশের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শহীদ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে 2020-21 বর্ষের আপনার শিক্ষার্থী। তো তাকে এই অত্যাচার বা তার উপরে এই হামলার অভিযোগে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাকি সমন্বয়করা আছেন, ছাত্ররা আছেন, অতর্কিত হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা ক্যাম্পাসে মানববন্ধন করছেন। গতকালকে দুপুর 1টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলছেন, যারা চেয়ারে বসে আছেন তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে না পারেন, তাহলে তাদের চেয়ার থাকবে না। মানে তাদের যে টিমটা সরকারের মধ্যে কানেক্টেড আছেন অথবা উপদেষ্টারা আছেন, তাদেরই তো সরকার, তো বলতেছে এই সরকারের চেয়ার তারা সরিয়ে দেবে। স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বলছেন, আমি মনে করি এটা একটা পরিকল্পিত হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি সমন্বয়কদের উপরে হামলার হুমকি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর এখানে যারা আছেন বাকিরা বলছেন, জুলাই আন্দোলনে যখন আমরা কাউকে পাচ্ছিলাম না, তখন আমরা শহীদকে আমাদের পাশে পেয়েছিলাম। তখন কেউ নাম দেওয়ার মতন ছিল না, কিন্তু 17 সমন্বয়কের ভিতরে শহীদ একজন অন্যতম সমন্বয়ক। আর শহীদ জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা যারা চেয়ারে বসে আছেন, তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে না পারেন, তাহলে আপনাদের চেয়ারও আমরা কেড়ে নেব। এই হচ্ছে পরিস্থিতি। তো শহীদ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসলে প্রেক্ষাপটগুলো কি হচ্ছে, এখানে বরাবরই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের উপরে কিন্তু দায়ভারটা যাচ্ছে। তাদের বক্তব্য আমি বরাবরই বলি যে এই ঘটনাগুলো দুইটা ঘটনা ঘটতে পারে। প্রথমত, বিভিন্ন জায়গায় আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ছাত্রলীগের কাছে মাথার মধ্যে কোনো ঘিলুই নাই, নাকি ভাবতেছে যে ভাই আমাদের তো সংগঠন নিষিদ্ধ হয়ে গেছে, সো আমরা যা খুশি করতে পারি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে সরাসরি ছাত্রলীগের কোনো নেতাকর্মী, যুবলীগের নেতাকর্মী কারোর বিরুদ্ধে স্পষ্ট অভিযোগটা কিন্তু তৈরি হয়নি। তো দুইটা ঘটনার একটা হতে পারে যে হ্যাঁ, হয়তো আওয়ামী লীগের কোনো অনুসারী দল বা টিম, কোনো মেম্বার তারাই ঘটনা ঘটাইছেন। আবার হতে পারে শহীদের সাথে এলাকা ভিত্তিক কারো ব্যক্তি জীবনে সমস্যা থাকতে পারে, প্রেম, পরিবার, সম্পত্তি, হ্যাঁ, ক্লাসে স্কুলে থাকে না, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক জায়গায় অনেক ধরনের শত্রুতা তৈরি হয়। তো এই সুযোগে আসলে কি ওইরকম কোনো ঘটনা ঘটানো হচ্ছে যে যা যাবে সব যে মাছরাঙা পাখির উপর দিয়ে যাবে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উপর দিয়ে যাবে, এটা একটা ঘটনা হতে পারে। যেহেতু এখানে দুর্বৃত্তরা স্পষ্ট চিহ্নিত হয়নি, হয়তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার করার পর আমরা বুঝতে পারবো যে কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে সমন্বয়কদের একটু সচেতন হওয়া জরুরি আমি মনে করি, কারণ সারা বাংলাদেশে দেখেন একের পর এক ঘটছে। হতে পারে পরে আরো এটা বড় ধরনের ব্যাডলি যাবে। এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটে নাই, বাট আহত কিন্তু হচ্ছে। আর এটা সবচেয়ে বেশি ব্রুটাল ঘটনা ঘটছে। দেখা যায় কারা গ্রেপ্তার হয়, কি তথ্য আসে, সবকিছু মিলে একটা ধোঁয়াশা লাগে যে ছাত্রলীগ কি বইলা ধরেন আমি একজনের ক্ষতি করবো, তা আমি কি তারা জানাই দিয়ে তার বাড়িতে আগে তারপর এটা করবো, নাকি এটা এমন কোন দল আছে যে ছাত্রলীগকে আরো বিতর্কিত করার জন্য, আওয়ামী লীগকে আরো বিতর্কিত করার জন্য নিজেরাই এমন ধরনের লেখাটাকে লেখা চাপাই দিচ্ছে। দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালোবাসা হয়ে যাবেন। ইনশাআল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।